প্রিয় শিক্ষার্থী, আজকের মার্কেটিং ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আমরা গতদিন একটা নতুন চ্যাপ্টার ধরেছিলাম, ৪র্থ অধ্যায় শুরু করেছিলাম। আজকে আমরা বাকি আ আ অংশগুলো পড়ব। বাকি যেগুলো বল পড়াবো সেগুলো পর্যায়ক্রমে আমরা আ পড়ব। বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ এই চ্যাপ্টারের। আমরা আজকে গত ক্লাসে ভোক্তাবাজার, শিল্পবাজার এই বিষয়গুলো সংজ্ঞা এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ভোক্তা বাজারের ধারণা নিব এবং আবার এর বৈশিষ্ট্যগুলো নিয়ে জানব। তো আমরা জানি ভোক্তা বাজার কি? ভোক্তা বাজার হচ্ছে আমরা সংজ্ঞার যদি বলি, তাহলে ভোক্তা বাজার নিজের বা পরিবারের ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয়কারীদের নিয়ে ভোক্তা বাজার গঠিত, যাদের পণ্য বা সেবা ক্রয়ের মুখ্য উদ্দেশ্য চূড়ান্ত ভোগ বা ব্যবহার। আমরা জানি যারা ভোক্তা তারা সম্পূর্ণ নিজস্ব বা পরিবারের জন্য আ আ পণ্য ক্রয় করে থাকে এবং এইজন্য এরা যারা আছে, যারা পণ্য ক্রয় করে থাকে এরা এই ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। আচ্ছা, তা এদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে পরিবারের জন্য বা নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য আ পণ্য, দ্রব্য এবং সেবাকর্ম ক্রয় করা। তো এই ক্ষেত্রে এই বাজারের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ক্রেতারা পণ্য ক্রয় করে। আমরা উদ্দেশ্য বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে ক্রেতা পণ্য ক্রয় করে। ক্রয়ের ক্ষেত্রে তাদের অনেক ক্ষেত্রে ব্যবসায়িক উদ্দেশ্য কোনো রকম থাকে না। তবে তাদের নিজস্ব প্রয়োজন পূরণ ছাড়াও তারা অনেক ক্ষেত্রে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, তারপরে বিভিন্ন পণ্যের ব্যবহার করে সুবিধা আছে যে ব্যবহারের সুবিধা এই ক্ষেত্রে এইজন্য। তারপর গর্ব অনুভব করা, অনেক পণ্য ক্রয় করে তারা নিজেকে গর্বিত মনে করে এইজন্য পণ্য ক্রয় করে। অথবা তাদের বিভিন্ন occasionally মা পরিবারের জন্য বা আ আত্মীয়স্বজন বা পারিবারিক উদ্দেশ্যে উদ্দেশ্য পারিবারিক যে উদ্দেশ্য যে আ স্নেহ ভালোবাসার বন্ধন সেটা বহিঃপ্রকাশের জন্যও পণ্য ক্রয় করে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে এই বিভিন্ন পণ্য ক্রয় করার যে পণ্য প্রয়োজন ছাড়াও যে পণ্য ক্রয় করার এই বিষয়গুলো হচ্ছে প্রয়োজন ছাড়াও এই বিষয়গুলো বা এই ধরনের প্রয়োজন মেটানোর জন্য ভোক্তা বাজারের সদস্যরা পণ্য এবং দ্রব্য এবং সেবাকর্ম ক্রয় করে থাকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা ভোক্তা বাজারের ক্ষেত্রে আমরা আ এই পড়ব হচ্ছে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। এই হচ্ছে ভোক্তা বাজার অর্থাৎ ভোক্তা বাজার হচ্ছে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া, পরিশেষে আমরা বলি যে কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া ব্যক্তিগত বা পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ও সেবার ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। এই হচ্ছে ভোক্তা বাজার। এরপরে যাও আমরা পড়ব হচ্ছে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। ভোক্তা বাজারের বৈশিষ্ট্য এই বিষয়গুলো আমরা বোধহয় সংজ্ঞাগুলো একটু ভালো করে, সংজ্ঞাটা ভালো করে ক্লিয়ার বুঝলে আমাদের বৈশিষ্ট্যগুলো ঠিক নিজেরাই পেরে যাবে তোমরা। যদি সংজ্ঞাটা খুব ভালো করে জানো এবং সেই সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্যগুলো আসে, সেহেতু তোমরা পারবে। তো এগুলো উদ্দীপকে অনুযায়ী আসে, কোশ্চেনে আসে ভোক্তা বাজার কাকে বলে, জ্ঞানমূলকে আসে বা তোমার লেখার প্রয়োজনের ভিত্তিতে তুমি ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো জানলে তুমি উত্তর লিখতে পারবা। গ এর উত্তর বা ঘ এর উত্তর। তো সেই ক্ষেত্রে তোমাকে ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। ভোক্তা বাজারের বৈশিষ্ট্য দেখো, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য আ আছে হচ্ছে, প্রথমে বলছি হচ্ছে ক্রেতাদের অবস্থান। আ ক্রেতাদের অবস্থান বিষয়টা কি? বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে আমরা জানি বসবাস করে ক্রেতা। ফলে যেখানেই জনগণ সেখানেই ভোক্তা বাজার গড়ে ওঠে। অর্থাৎ ভোক্তা বাজারের ভোক্তারা সারা দেশে বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তারা বসবাস করে। অর্থাৎ সবারই ভোক্তা বা সবাই আমরা ক্রেতা এবং ভোক্তা এবং সবারই প্রয়োজন আছে পণ্যদ্রব্য সেবাকর্ম ক্রয় করার। সেই ক্ষেত্রে এই যে বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বসবাস করা এই জনগণকে নিয়েই ভোক্তা বাজার গড়ে উঠবে এবং যার প্রধান উদ্দেশ্যই হচ্ছে পণ্যদ্রব্য এবং সেবাকর্ম এগুলো ক্রয় করা। সেইজন্যই বলা হচ্ছে যে ভোক্তারা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে থাকে এবং তাদেরকে নিয়েই মূলত ভোক্তা বাজার আর গড়ে ওঠে, অর্থাৎ ক্রেতার অবস্থান ভেদে। এরপরে আসছে ভোগের উদ্দেশ্য। ভোগের উদ্দেশ্য বিষয়টা কি? ভোগের উদ্দেশ্যে ক্রয়।
ভোক্তারা সাধারণত ভোগের উদ্দেশ্যে ক্রয় করে, নিজের বা পরিবারের সদস্যদের ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে। কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। এখানে বোঝাই যাচ্ছে ভোগের উদ্দেশ্য কি, আমরা এর আগেও বলেছি। ভোগের উদ্দেশ্য হচ্ছে ভোক্তারা সম্পূর্ণ নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য, অথবা আত্মীয়স্বজনের জন্য, অথবা সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, অথবা তাকে স্নেহ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য পণ্য ক্রয় করে, অথবা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, অথবা ব্যবহারের সুবিধা। এই সমস্ত বিভিন্ন কারণে সম্পূর্ণ নিজেদের প্রয়োজনে বা পরিবারের প্রয়োজনে ভোক্তা পণ্য ক্রয় করে থাকে। এটা হচ্ছে ভোগের উদ্দেশ্যে ক্রয়, অর্থাৎ কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। এরপরে আসছে ক্রয়ের পরিমাণ ও ক্রয়ের প্রকৃতি। এখানে দুটো পয়েন্টস একসাথে বলা আছে। এটা ক্রয়ের পরিমাণও একটা বৈশিষ্ট্য হতে পারে, এবং ক্রয়ের প্রকৃতি এটাও একটা বৈশিষ্ট্য। ক্রয়ের পরিমাণ ও ক্রয়ের প্রকৃতি এটা কি? ভোক্তার সংখ্যা বেশি হলেও তারা অল্প পরিমাণে পণ্য বারে, বারে ক্রয় করে। এটা হচ্ছে ভোক্তার সংখ্যা আমরা জানি বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ এলাকাভেদে পণ্য ভোক্তা ছড়িয়ে থাকে, এবং তাদের ক্রয়ের প্রকৃতি হচ্ছে তারা অল্প পরিমাণে পণ্য বারে, বারে ক্রয় করে। অর্থাৎ ভোক্তারা আ আম যেহেতু পারিবারিক এবং নিজেদের প্রয়োজনে পণ্য কিনে, তারা অল্প অল্প করে কিনবে এবং বারবার কিনবে, এবং ক্রয়ের প্রকৃতি তো অল্প পরিমাণ বারে, বারে, এবং পরিমাণ হচ্ছে প্রকৃতি যেহেতু আমরা জানি যে ভোক্তারা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে অনেক ক্রেতা, অসংখ্য ক্রেতা তারা অল্প পরিমাণে বারে, বারে ক্রয় করে। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। আ এরপরে এরপরে আসছে হচ্ছে ক্রয়ের পরিমাণের পরে ক্রেতার সংখ্যা অবশ্যই ক্রেতার সংখ্যা অসংখ্য এবং সংখ্যা অনেক বেশি। ক্রেতার সংখ্যা আ আম আ যেহেতু বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বসবাস করে, এবং ক্রেতার সংখ্যা বেশি, এবং যেখানে যত বেশি জনসংখ্যা ওই অঞ্চলে যত বেশি জনসংখ্যা হবে সেই অঞ্চলে ভোক্তার সংখ্যাও তত বেশি হবে। অর্থাৎ জনসংখ্যা বেশি হলে ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যাও বেশি হবে। এটা হচ্ছে ক্রেতার সংখ্যা। এরপরে আছে পণ্য সম্পর্কে জ্ঞান বা পণ্য জ্ঞান। তাহলে পণ্য জ্ঞান বিষয়টা কি? পণ্য সম্পর্কে ক্রেতারা এই জাতীয় ভোক্তা বাজারে অ্যা আ পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো জ্ঞান থাকে না। বিক্রেতাদের মতামত দ্বারা তারা তাদের ক্রয় আচরণ প্রভাবিত হয়। অর্থাৎ এই বাজারে ভোক্তারা যারা পণ্য ক্রয় করতে করে তারা পণ্য সম্পর্কে বিশেষভাবে জানে না। আ উম ফলে কি হয়? অধিকাংশ ক্ষেত্রে পণ্যের ক্রয় করার ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য, কার্যকারিতা বা উৎপাদনের উপকরণ এগুলো বিবেচনা করে না, বরং বিক্রেতাদের মতামত বা তাদের দ্বারা প্রভাবিত হয়ে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। এই হচ্ছে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। এখানে যেগুলো বললাম এগুলো মেইনলি পড়বা। আ যেগুলো বললাম এইগুলো জানলে তুমি এই বৈশিষ্ট্যগুলো এইভাবেই লিখবা এবং ব্যাখ্যা লিখবা আ প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, আমরা পরবর্তীতে অংশে যাব। পরবর্তী অংশ হচ্ছে আমাদের শিল্প বাজার বা শিল্প বা ব্যবসা বাজারের ধারণা এবং বৈশিষ্ট্য। শিল্প বাজার বা ব্যবসা বাজার সেটা কি এবং এর বৈশিষ্ট্য নিয়ে জানবো আমরা। আ শিল্প বাজার যে সকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদের শিল্প বাজার বা ব্যবসায় বাজার বলে। আমরা জানি যে সকল আমরা শিল্প বাজারে কি হয়? শিল্প বাজারে পুনরায় পণ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনের জন্য বা আ প সমাজে বিভিন্ন ধরনের পণ্য সেবা এগুলো সরবরাহ করার জন্য অ পণ্য সেবা অথবা পণ্য সেবা সেগুলো ক্রয় করে যে বাজার তাদেরকে আমরা বলব শিল্প বাজার বা ব্যবসা বাজার। এই বাজারকে আমরা উৎপাদকের বাজারও বলতে পারি। উৎপাদকের বাজার। তো শিল্প বাজার তারা পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য সেবা সরবরাহ দেওয়ার জন্য ক্রয় করে, এবং তাদেরকে আমরা শিল্প বাজার বলব বা ব্যবসা বাজার বলব। তো শিল্প বাজারের বৈশিষ্ট্যগুলো কি? আ এখানে আমরা এর আগেও এগুলো শিল্প বাজারের সংজ্ঞা পড়েছিলাম ডিটেইলস। তো এই শিল্প বাজারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো, শিল্প বাজারের বৈশিষ্ট্য হচ্ছে গঠন। ১ম এ আসছে হচ্ছে গঠন। গঠন বিষয়টা কি? অর্থাৎ উৎপাদক, পুনঃব্যবহারকারী ও পুনঃবিক্রেতাদের নিয়ে
পুনঃ বিক্রেতাদের নিয়ে এ বাজার গঠিত। অর্থাৎ এ বাজার কিভাবে গঠিত হয়? উৎপাদকদের নিয়ে বা পুনঃ ব্যবহারকারী যারা আবার ব্যবহার করবে তাদের নিয়ে, অথবা যারা পুনরায় আবার যারা অন্যদের মাঝে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে তারা বিক্রয় করবে, সে পুনঃ বিক্রেতা, এদের নিয়ে এ বাজার গঠিত। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে অ্যা স্বল্প সংখ্যক কিন্তু বৃহৎ ক্রেতা। স্বল্প সংখ্যক, এখানে ২ টো পয়েন্টস একসাথে করে দেয়া আছে। আমি এখানে একসাথে করে আলোচনা করে দিচ্ছি যে স্বল্প সংখ্যক কিন্তু বৃহৎ ক্রেতা। স্বল্প সংখ্যক এখানে আ ভোক্তা বাজারের তুলনায় আ ব্যবসা বাজার বা শিল্প বাজারে ক্রেতার সংখ্যা কিন্তু কম থাকে। এটাই বলা হচ্ছে স্বল্প সংখ্যক ক্রেতা। ভোক্তা বাজারের তুলনায় শিল্প বাজারে ক্রেতার সংখ্যা কম থাকে। এটাই হচ্ছে স্বল্প সংখ্যক ক্রেতা এবং বৃহৎ ক্রেতা। কিন্তু এই যে স্বল্প সংখ্যক ক্রেতা হলেও তারা স্বতন্ত্রভাবে আলাদাভাবে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করে। সেটাই বলা হচ্ছে বৃহৎ ক্রেতা। অর্থাৎ শিল্প বাজারে স্বল্প সংখ্যক কিন্তু আ অধিক পরিমাণে পণ্য ক্রয় করে এরকম বৃহৎ ক্রেতা আ আ থাকে, যারা বেশি করে পণ্য ক্রয় করে। অর্থাৎ এখানে আমরা দেখতে জানি যে ধরো যে অ্যা বৃহৎ ক্রেতা বা কয়েকটি কাপড়ের কল যারা আছে যেগুলো টেক্সটাইল বা এরা বে কি করে আমদানিকৃত বাংলাদেশে যে আমদানিকৃত সুতা যেগুলো আছে সেগুলো অল্প কিছু কাপড়ের কল আছে যারা বা কয়েকটি কাপড়ের কলই তারা ওই বেশি পরিমাণে সুতা কিনে ক্রয় করে থাকে, অর্থাৎ বৃহৎ ক্রেতা। আবার পাটের ক্ষেত্রে বলা যায় স্বল্প সংখ্যক ক্রেতা দেশীয় পাটের বাজারে পাটের বিক্রয় মূল্য কয়েকটি পাট কলের অর্ডারের উপর নির্ভরশীল। পাটের যে বিক্রয় সেটা কাঁচা পাটের যে বিক্রয় মূল্য সেটা ওই অল্প সংখ্যক পাট কলের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে স্বল্প সংখ্যক ক্রেতা থাকবে কিন্তু বৃহৎ পরিমাণে পণ্য তারা ক্রয় করবে। এটা হচ্ছে অ্যা অ্যা এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এরপরে যাও বাজারের প্রকৃতি। বাজারের প্রকৃতি বাজারের প্রকৃতি কেমন? শিল্প বাজারের প্রকৃতি কেমন হবে? শিল্প বাজারে ক্রেতারা সাধারণত নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে। এটা বলা হচ্ছে মেইন জিস্ট কথা হচ্ছে এই বাজারের ক্রেতারা সাধারণত নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে। তাহলে বাজারের প্রকৃতি কি? যে ক্রেতারা সাধারণত নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে, তবে কোনো পণ্যের ক্রেতারা বিক্ষিপ্তভাবেও অবস্থান করে। যেমন খুচরা যন্ত্রাংশ বা খুচরা যন্ত্রপাতি এগুলো সারা দেশেই এই ধরনের পণ্যের ব্যবহার আছে। সেক্ষেত্রে এই ধরনের ক্রেতারা উৎপাদনের কাজে যারা ব্যবহার করে খুচরা যন্ত্রপাতি বা সহায়ক যন্ত্রপাতি, তো এরা বিক্ষিপ্তভাবে অবস্থান করায় এই ধরনের যন্ত্রপাতির ক্রেতারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এমনিতে বাজারের প্রকৃতি সাধারণত কি হয়? নির্দিষ্ট অঞ্চলভেদে কেন্দ্রীভূত থাকে। এটা হচ্ছে এ বাজারের বৈশিষ্ট্য, শিল্প বাজারের আরেকটি বৈশিষ্ট্য। এরপরে আছে অনমনীয় চাহিদা। দেখো পরবর্তীটা অনমনীয় চাহিদা। অনমনীয় চাহিদা কি? এ বাজারে পণ্য মূল্যের হ্রাস বৃদ্ধিতেও চাহিদার হ্রাস বৃদ্ধি হয় না। অর্থাৎ চাহিদা নমনীয় নয়, ওঠানামা করে না। এ বাজারের আরেকটি বৈশিষ্ট্য হলো চাহিদার অনমনীয়তা, অর্থাৎ পণ্য মূল্যের হ্রাস বৃদ্ধিতে বলা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি হয় না। এটাই বলেছি। যেমন বলা হচ্ছে যে শিল্পে ব্যবহৃত সুতার দাম যতই বৃদ্ধি পাক না কেন এর চাহিদা আ হ্রাস পাবে না। অর্থাৎ দাম বৃদ্ধি পেলেও চাহিদা হ্রাস পাবে না। এটাই হচ্ছে অনমনীয় চাহিদা। এরপরে যাও পরোক্ষ প্রভাব। পরোক্ষ প্রভাব এটা কি? আরো একটা বৈশিষ্ট্য। পরোক্ষ প্রভাব ক্রেতাদের রুচি, ফ্যাশন, ক্রয় ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো শিল্প বাজারের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তো পরোক্ষ প্রভাব আ সি বিষয়টা হচ্ছে কি? ক্রেতাদের রুচি, ফ্যাশন এগুলো ক্রয় ক্ষমতা এ বিষয়গুলো অবশ্যই শিল্প বাজারের উপর প্রভাব ফেলে। কিভাবে পরোক্ষভাবে প্রভাব ফেলে? যদি ক্রেতার ক্রয় অভ্যাস পরিবর্তন হয়, ক্রেতাদের রুচি পরিবর্তন হয় বা ক্রয়ের অভ্যাস পরিবর্তন হয়, তাহলে সেটা কি হবে? উৎপাদকের উপরও সেটার প্রভাবটা পড়বে এবং সেটা আবার পরোক্ষভাবে বাজারের উপরেও প্রভাব ফেলবে। অর্থাৎ ক্রেতার রুচি বা পছন্দ বা অভ্যাস যদি পরিবর্তন হয়, উৎপাদক ওই পণ্যটা আ উৎপাদন আ উৎপাদনের থেকে সরে আসবে বা বেশি করে উৎপাদন করবে। ফলে সেটা বাজারের উপরেও প্রত্যক্ষ না পরোক্ষভাবে সেটা প্রভাব বিস্তার করবে। এরপরে যাও হচ্ছে লেনদেনের প্রকৃতি।
এই লেনদেনের প্রকৃতি কেমন হবে? শিল্প বাজার বা ব্যবসা বাজারের লেনদেনের প্রকৃতি, এ বাজারে ক্রেতা কম হলেও লেনদেনের পরিমাণ বেশি হয়ে থাকে। একক প্রতি মুনাফা কম হলেও বিক্রয় বেশি, তাই মুনাফার পরিমাণও বেশি। অর্থাৎ লেনদেনের প্রকৃতি হবে হচ্ছে অ্যা লেনদেনের প্রকৃতি হচ্ছে লেনদেনের পরিমাণ বেশি। অর্থাৎ একক প্রতি মূল্য যদিও কম, মুনাফার পরিমাণ কম হলেও যেহেতু তারা অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয় করে, অল্প সংখ্যক ক্রেতা অনেক বেশি ক্রয় করে, তাহলে একক প্রতি মুনাফা কম হলেও আ আ পুরো বিক্রয়ের পরিমাণ বেশি বলে মুনাফার পরিমাণও বাড়বে। এটা হচ্ছে লেনদেনের প্রকৃতি। এই হচ্ছে শিল্প বাজারের বৈশিষ্ট্য। আ শিল্প বাজারের বৈশিষ্ট্য নিয়ে আমরা জানলাম। শিল্প বাজারের বৈশিষ্ট্যগুলো কি এবং বৈশিষ্ট্য। তো আমাদের পরবর্তী এই বিষয়গুলো পরবর্তী পড়া হচ্ছে। পরবর্তী বিষয় টপিকস হচ্ছে তোমরা বইয়েতে দেখো। এরপরে আমরা একটু এই বিষয়টা পড়বো, সেটা হচ্ছে অ্যা এই এই শিল্প বাজার এবং ভোক্তা বাজার এবং শিল্প বাজার বা ব্যবসা বাজার, এটার পার্থক্য নিয়ে আলোচনা পড়বো। কারণ এই পার্থক্যটা খুব ইম্পোর্টেন্ট আসে পরীক্ষায় সাধারণত। তুমি ১ম ৩ টা ৪ টা পার্থক্য পড়লেই হবে। তুমি যেহেতু সংজ্ঞা জানো, বৈশিষ্ট্যগুলো জানো, পার্থক্যগুলো নিজে থেকেই পারবে। পার্থক্যগুলো পড়তে হবে। অথবা এইগুলো ভালো করে পড়লে পার্থক্য পেরে যাবে। আচ্ছা, পরবর্তীতে যাই। পরবর্তী অংশ হচ্ছে আমরা জানবো হচ্ছে বাজার বিভক্তিকরণ। খুবই ইম্পোর্টেন্ট একটা টপিকস তোমাদের চ্যাপ্টারের। এই চ্যাপ্টারের খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ আসে সবসময়, রেগুলারই আসে পরীক্ষায়। জ্ঞানমূলকে আসে বা অনুধাবনে আসবে। তোমাকে বিভক্তিকরণের আরো বিষয় আছে যেগুলো আমরা পড়বো পরবর্তীতে। তো বাজার বিভক্তিকরণ কি, এটা খুব ভালো করে জানতে হবে। তোমাকে আগে ক্লিয়ার ধারণা রাখতে হবে। বাজার বিভক্তিকরণ আ আমরা বাজার বিভক্তিকরণ হচ্ছে মোট বাজারকে বিভিন্ন ছোট, ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। তাহলে মোট বাজারকে বিভিন্ন ছোট, ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। ক্রেতাদের সন্তোষজনক সেবাদানের লক্ষ্যে বাজারকে কতিপয় ছোট, ছোট উপবাজারে বিভক্ত করতে হয়, অংশে ভাগ করতে হয় বা বিভক্ত করতে হয়। এবং এই যে ছোট, ছোট অংশে ভাগ করা, সেই ভাগগুলো অবশ্যই বৈশিষ্ট্যের মানে একই ধরনের বৈশিষ্ট্যের আলোকে এই উপবাজারে ভাগ করা হয় এবং পরিণত করা হয় উপবাজারে, যেটাকে আমরা বাজার বিভক্তিকরণ বলবো। যেমন বাজারে সব পণ্যর ক্রেতা সবাই না। যেমন পুরুষ বা মহিলা ক্রেতাদের জন্য ভিন্ন, ভিন্ন আ আ ভিন্ন, ভিন্ন বাজার বিভাগে বিভক্তিকরণ করা হয়। পুরুষ, মহিলা, শিশু, তারপর বৃদ্ধ, এভাবে আলাদা, আলাদা করে আ ভিন্ন, ভিন্ন বাজারে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এবং অনেক ক্ষেত্রে কি বলা হয়েছে, সমজাতীয় বৈশিষ্ট্যের আলোকে এইভাবে বাজারকে বিভক্তিকরণ করা হয়। আর হচ্ছে কোম্পানিগুলো ক্ষেত্রে কোম্পানিগুলোর ক্ষেত্রে কি থাকে, অনেক ক্ষেত্রে তাদের আর্থিক অসামর্থ্য থাকে। তাদের বিভিন্ন ধরনের অন্যান্য সীমাবদ্ধতার কারণে সমগ্র বাজারে প্রবেশ করা বা কার্যক্রম পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হয় না। তাছাড়া কোম্পানিগুলো কার্যক্রম আবার সব কোম্পানির কার্যক্রম সব ধরনের ক্রেতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা নাও পেতে পায় না। সেই ক্ষেত্রে এইজন্যই সমগ্র বাজারকে ছোট, ছোট বাজারে বা উপবাজারে ভাগ করে সুষ্ঠুভাবে পণ্য এবং সেবা আ সমূহকে বিপণন করা হয়। যেটাকে আমরা বলছি বাজার বিভক্তিকরণ। আচ্ছা, এই প্রসঙ্গে ফিলিপ কটলার ও গ্যারি আমস্ট্রং এর উক্তি আছে। আ দেখো সবার বইয়ে আছে। ফিলিপ কটলার, গ্যারি আমস্ট্রং এর মতে বাজার বিভক্তিকরণ হচ্ছে প্রয়োজন, বৈশিষ্ট্য বা আচরণের ভিত্তিতে একটি বাজারকে স্বতন্ত্র ক্রেতা দলে বিভক্ত করা, যাদের পৃথক পণ্য বা বিপণন মিশ্রণ প্রয়োজন হতে পারে। অর্থাৎ বাজার বিভক্তিকরণ বিষয়টা হচ্ছে কি, প্রয়োজন বা বাজারে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা ক্রেতাদের আচরণ, এই বিষয় ইত্যাদি ভিত্তিতে একটি বাজারকে স্বতন্ত্র আলাদা, আলাদা করে আলাদা ক্রেতা দলে বিভক্ত করা, যাদের জন্য কি করা হয়, আলাদা পণ্য বা বিপণন মিশ্রণ
প্রয়োজন হতে পারে তাদের জন্য। এইটা হচ্ছে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর উক্তি বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে। এটা জানবে, এটা লিখলেও তোমার বাজার বিভক্তিকরণের সংজ্ঞা হবে। আমরা পরবর্তী অংশে যাই। আমরা এ হচ্ছে বাজার বিভক্তিকরণ আমরা জানলাম। এরপরে অর্থাৎ আমরা পরিশেষে কি বলবো, যে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ার মাধ্যমে, পরিশেষে বলে নেই, যে প্রক্রিয়ার মাধ্যমে বাজার বিভক্তিকরণ হচ্ছে তাহলে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী কতিপয় উপ বা ছোট ছোট বাজারে বিভক্ত করা হয় তাকে বাজার বিভক্তিকরণ বলে। আচ্ছা, এরপরে পরবর্তী অংশে যাই। আমরা হচ্ছে বাজার বিভক্তিকরণের সুবিধা বা উদ্দেশ্য বা কেন বাজার বিভক্তিকরণ করা হয়, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস তোমাদের পরীক্ষা সবসময় আসে দুই নম্বর অনুধাবনের জন্য, যে কেন বাজার বিভক্তিকরণ কেন প্রয়োজন, বা বাজার বিভক্তিকরণের সুবিধা লিখো বা উদ্দেশ্য কি, এভাবে এই বিষয়টা আসে। তো সেটা তোমাদের এই জন্যই পড়তে হবে এবং জানতে হবে। তো বাজার বিভক্তিকরণের সুবিধা বা কেন করা হয় এই বিষয় সবগুলোর প্রশ্নের উত্তরই একই হবে। যদিও তোমাদের প্রশ্নগুলো আলাদা আলাদা মনে হলেও উত্তর কিন্তু একটাই হবে। সেই জন্যই এগুলো নিয়ে একটু আলোচনা করছি। এখানে বাজার বিভক্তিকরণের কেন করা হয় বাজার বিভক্তিকরণ সেই সম্পর্কে দেখো। প্রথমে আছে সঠিক কৌশল নির্ধারণ। বাজার বিভক্তিকরণ করা হয় হচ্ছে সঠিক কৌশল নির্ধারণ। বৈসাদৃশ্যপূর্ণ সামগ্রিক বাজার এ সঠিক কৌশল গ্রহণের জন্য বাজারকে বিভিন্ন উপবাজারে বিভাগ করা হয়। অর্থাৎ বিভিন্ন পার্থক্য বা বাজারে সমগ্র বাজারে বিভিন্ন ধরনের পার্থক্য, বৈসাদৃশ্য মানে পৃথক পৃথক সত্তা বজায় থাকে বাজারে, সমগ্র বাজারে। তো এই বৈসাদৃশ্যপূর্ণ সমগ্র বাজারে একটা সঠিক কৌশল গ্রহণের জন্য বাজারকে কোন কৌশলটা গ্রহণ করলে বাজার বেশি বিপণনকারী বেশি সুফল পাবে, সেই কৌশল গ্রহণের জন্য বাজারকে বিভিন্ন উপবাজারে ভাগ করা হয়। তারপরে আসছে হচ্ছে এবং সেক্ষেত্রে বিপণনকারী সঠিক বিপণন কৌশল নিতে পারে এই বিভক্তিকরণের মাধ্যমে। তারপরে আসছে হচ্ছে ক্রেতাদের সন্তুষ্ট করা। ক্রেতাদের সন্তুষ্ট করা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হয়, ফলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আচ্ছা, বাজার বিভক্তিকরণে কি করা হয়, ক্রেতাদের সন্তুষ্ট করা যায়, কারণ তাদের উপবাজারে বিভক্তকরণ করা হয় এবং কি করা হয়, তাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো সরবরাহ করা হয়। বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করে ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা হয় বলে ক্রেতারা সন্তুষ্ট হয়, এবং এতে কি হয়, ক্রেতাদের ক্রয় সামর্থ্য অনুযায়ী তারা পণ্য বিপণনকারী সে ধরনের কৌশল অবলম্বন করে, ফলে ক্রেতারা তাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী পণ্যগুলো পেতে পারে এবং ক্রেতা এভাবে সন্তুষ্ট হয়। এই জন্য বাজার বিভক্তিকরণ করা হয়। এরপরে আসছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। চাহিদা ও সরবরাহের পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য পণ্যের সমগ্র বাজারকে বিভিন্ন উপবিভাগে ভাগ করা হয়। তাহলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এটা কি বলা হচ্ছে, চাহিদা ও সরবরাহের পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য সমগ্র বাজারকে। আচ্ছা, তাহলে উৎপাদন এবং সরবরাহের পরিমাণ যদি বৃদ্ধি পায় সমগ্র বাজারকে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা জানি যদিও যত বেশি উৎপাদন এবং যত বেশি সরবরাহ পরিমাণ যদি একটা প্রতিষ্ঠানে বাড়ে, তখন কি হয়, পুরো বাজারকে মানে সমগ্র বাজারকে একভাবে নিয়ন্ত্রণ করা যায় না। ফলে কি হয়, বিপণন কার্য বাধাগ্রস্ত হবে, বিঘ্নিত হবে। তাই চাহিদা এবং সরবরাহের পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য, চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখার জন্য, সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য সমগ্র পণ্যের বাজারকে বিভিন্ন উপবাজারে বা উপবিভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আমরা এর পরবর্তীটা হচ্ছে ক্রেতার শ্রেণী নির্ধারণ। ক্রেতাদেরও শ্রেণী আছে। সেই বিভিন্ন ধরনের শ্রেণীর ক্রেতা বসবাস করে সমাজে। তো ক্রেতাদের বয়স, লিঙ্গ, আয়, অবস্থান ইত্যাদি বৈশিষ্ট্য অনুযায়ী বাজারকে বিভক্ত করা হলে পণ্য বণ্টন, মূল্য নির্ধারণ ও বিপণন প্রসার কৌশল গ্রহণ করা সম্ভব হয়। তাহলে
ক্রেতাদের আমরা জানি যে বয়স, লিঙ্গ, আয় এবং অবস্থান এগুলো বিভিন্ন হয় এবং তাদের সেই ক্ষেত্রে সেই বয়স, লিঙ্গ, আয়, অবস্থান এই বিষয়গুলো যেহেতু বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা, আলাদা হয়, ফলে তাদের সেই কারণেই তাদের ক্রয় আচরণেও পার্থক্য দেখা যাবে এবং সেই ক্রেতাদের বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে বৈশিষ্ট্য গুলো খেয়াল রেখে একজন বাজারকারী কি করে বাজারকে বিভক্ত যদি করে, ফলে কি হবে সুষ্ঠুভাবে সে তার পণ্যের মূল্য পাবে, মূল্য নির্ধারণ করতে পারবে, কৌশল অবলম্বন করতে পারবে বাজারজাতকরণ এবং পণ্য সঠিকভাবে ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বন্টন কাজ শেষ করতে পারবে। অর্থাৎ ক্রেতাদের শ্রেণী নির্ধারণ বিষয়টা হচ্ছে এটা যে ক্রেতাদের শ্রেণী নির্ধারণ করে যদি বিপণন কৌশল গ্রহণ করে তাহলে সঠিকভাবে সে সফল হবে বিপণনে। এরপরে পরবর্তী আসো ৫ নাম্বারটা হচ্ছে প্রতিযোগিতায় সাফল্য অর্জন। প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে প্রত্যেক বাজারকারী চায় প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সাফল্যজনকভাবে বাজারে টিকে থাকতে। তো প্রতিযোগিতামূলক বাজারে সাফল্য অর্জনের জন্য বাজারকে বিভক্তকরণ করতে হয়। এটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে সাফল্যর ধারা অব্যাহত রাখতে এবং বজায় রাখতে অব্যাহত রাখতে এবং আরো বেশি টিকে থাকতে কি করে বাজারকে বিভিন্ন উপবাজারে ক্রেতাদের পছন্দ চাহিদা অনুযায়ী ক্রয় আচরণ অনুযায়ী ভাগ মানে পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য সরবরাহের মাধ্যমে মূল্য নির্ধারণ করে একজন বাজারকারী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে চায় এবং সেই কারণেই সে বাজারকে বিভক্ত বাজারে পণ্যদ্রব্য সেবাকর্ম এগুলো বন্টনের কাজে লিপ্ত থাকে। এই হচ্ছে বাজার বিভক্তিকরণ কেন করা হয় তার বিশ্লেষণ। কেন বাজার বিভক্তিকরণ করা হয় বা কেন কি, কি সুবিধা আছে অথবা কেন উদ্দেশ্য কি? এই উত্তর আ এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে এটা। তো আমরা আজকে এতটুকুই যেগুলো জানলাম সেগুলো কি, কি? এতটুকুই পড়ব। যেগুলো জানলাম সেগুলো কি ভোক্তা বাজার কি এবং বৈশিষ্ট্য, তারপর শিল্প বাজার কি এগুলো বৈশিষ্ট্য এবং বাজার বিভক্তিকরণ কি এবং কেন বাজার বিভক্তিকরণ করা হয়। আজকে এতটুকুই জানবো জানলাম। আর সামনে পরবর্তী ক্লাসে আরো পড়ব আ পরবর্তী অংশ। তো আজকে যেভাবে পড়া হলো পড়াগুলো একটু খেয়াল করবে, একটু পড়বে। ক্লাসগুলো আ নিয়মিত শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং বই কাছে রাখবে। সাথে, সাথে বই নিয়ে পড়বে। আ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করছি এবং পরবর্তী ক্লাসগুলো ঠিকভাবে করবে এবং আ মা রেগুলার পড়াশোনা, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।